আজকের এই আলোচনার উদ্দেশ্য কোনো ব্যক্তি বা দলকে নিয়ে নয়, বরং আমাদের লক্ষ্য হল ডেটা আর তথ্যের ওপর ভিত্তি করে একটা বিধানসভা কেন্দ্রের ভেতরের ছবিটা বোঝা। মানে কি করে একটা নির্বাচনী এলাকাকে শুধুমাত্র ভোটের লড়াইয়ের জায়গা না ভেবে সত্যিকারের জনমুখী শাসনের পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো চলুন আজ আমরা কনস্টিটুয়েন্সি নাম্বার ১৬৬, অর্থাৎ শ্যামপুকুরকে একটু গভীরভাবে বিশ্লেষণ করি। দেখুন, শ্যামপুকুর শুধু কলকাতার বুকে একটা বিধানসভা কেন্দ্র নয় বা মানচিত্রের ওপর একটা সংখ্যাও নয়। এর একটা নিজস্ব ইতিহাস আছে আর একটা বেশ জটিল বর্তমানও আছে। এটা এমন একটা জায়গা যার প্রতিটা গলি, প্রতিটা বাজার রাজনীতির স্পন্দনে জীবন্ত। এখানকার মানুষের দৈনন্দিন জীবন, তাদের চাওয়া পাওয়াগুলো বোঝাটাই আমাদের আসল কাজ। এখানকার মানুষের মনের কথাটা হয়তো এই একটা বাকি পরিষ্কার হয়ে যায়। রাস্তায় গর্ত আছে, প্রতিশ্রুতিতেও আছে। কথাটা খুব সাধারণ, কিন্তু এর গভীরতা অনেক। এই একটাই কথা বুঝিয়ে দেয় যে রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দেয় আর মানুষ রোজকার জীবনে যা পায় তার মধ্যে ফারাকটা ঠিক কতটা। আর এটাই হবে আমাদের বিশ্লেষণের মূল ভিত্তি। আচ্ছা, চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। এখানকার আসল পরিস্থিতিটা কি সেটা আগে বুঝতে হবে। এই যে পুরো শহরে একটা এলাকা, এখানকার জনসংখ্যা, আর্থ-সামাজিক অবস্থাটা ঠিক কেমন? কারণ যে কোনো গল্পের শুরু তো আসলে এই সংখ্যাগুলো দিয়েই হয়। এই স্লাইডটা দেখুন, একটা পরিষ্কার ছবি পাওয়া যাবে। ২০১১ সালের সেন্সাস অনুযায়ী এখানকার জনসংখ্যা প্রায় ২.২ লাখের বেশি, আর এটা ১০০% শহরী এলাকা। ধর্মীয় দিক থেকে দেখলে প্রায় ৭৬.৫% হিন্দু আর ২০.৬% মুসলিম সম্প্রদায়ের বাস। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শেষের পয়েন্টটা, এখানকার আসল সমস্যাগুলো কি কি। ভাঙা রাস্তা, একটু বৃষ্টি হলেই জলজমা, যুবকদের মধ্যে বেকারত্ব আর জিনিসপত্রের আকাশছোঁয়া দাম। এই বিষয়গুলোই কিন্তু ঠিক করে দেয় যে এখানকার রাজনীতির হাওয়া কোন দিকে বইবে। তো আমরা এলাকার সামাজিক ছবিটা তো দেখলাম, এবার চলুন রাজনীতির ময়দানে কি ঘটছে সেদিকে নজর ফেরাই। বিগত কয়েকটা নির্বাচনের ফলাফল, মানে ওই কঠিন সংখ্যাগুলো একটু ঘেঁটে দেখা যাক। কারণ ভোটারদের মেজাজ কিভাবে বদলাচ্ছে তার একটা আভাস কিন্তু ওই সংখ্যাগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। এই চারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট শের প্রায় ৪৬% থেকে বেড়ে ৫৪% হয়েছে। অন্যদিকে বিজেপির ভোটও কিন্তু প্রায় ১৬% থেকে বেড়ে দ্বিগুণেরও বেশি, মানে ৩২% পৌঁছেছে। আর এর সরাসরি চাপটা পড়েছে বামফ্রন্টের শরিক এআইএফপির ওপর। তাদের ভোট অনেকটাই কমে গেছে। তার মানে কি দাঁড়ালো? লড়াইটা ক্রমশ দুটো প্রধান শক্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে। কিন্তু আগের স্লাইডের ছবির সাথে এই স্লাইডটা মেলালে একটা অদ্ভুত জিনিস চোখে পড়বে। একদিকে যে দল জিতছে তার ভোটের ব্যবধান বাড়ছে, কিন্তু অন্যদিকে মোট ভোটদানের হার কমে যাচ্ছে। ভাবুন, ২০১৬-তে যেখানে ৬৮% বেশি মানুষ ভোট দিয়েছিলেন, ২০২১-এ সেটা কমে ৫৮% নেমে এসছে, প্রায় ১০% কম। এটা কিন্তু একটা খুব বড়সড় সংকেত। তাহলে প্রশ্নটা হলো, এই যে এত মানুষ ভোট দিতে আসছেন না, এটা কি শুধুই একটা উদাসীনতা, নাকি গোটা ব্যবস্থার ওপরই এক ধরনের অনাস্থা? যখন মানুষ ভোট দেওয়াটাকেই আর জরুরি মনে করে না, তখন হয়তো বুঝতে হবে যে রাজনীতির মঞ্চে যে বিকল্পগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধেই এটা একটা নীরব প্রতিবাদ। আর এখানেই আমাদের সংবিধানের একটা মূল কথা মনে রাখা দরকার। মত প্রকাশের স্বাধীনতা আমাদের একটা বড় অধিকার, কিন্তু তার সাথে একটা দায়িত্ব জুড়ে থাকে। জেনে বুঝে সঠিক তথ্যের ওপর ভিত্তি করে কথা বলা এবং দেশের রাজনীতিক প্রক্রিয়ায় অংশ নেওয়া, এই দুটোই কিন্তু একটা সুস্থ গণতন্ত্রের লক্ষণ। ভোটদানের হার যখন কমে যায় তখন সেই ভিত্তিটাই আসলে দুর্বল হয়ে পড়ে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সংখ্যা নিয়ে কথা বললাম। এবার চলুন ওই সংখ্যাগুলোর পেছনের কারণগুলো খোঁজা যাক। ভোটারদের মনে যে এত হতাশা, এত অবিশ্বাস, তার আসল কারণগুলো কি? ঠিক কোন কোন সমস্যা এই অসন্তোষের জন্ম দিচ্ছে? এগুলোই হলো সেই বিষয় যা নিয়ে সাধারণ মানুষ চায়ের দোকানে, বাজারে বা নিজেদের মধ্যে আলোচনা করেন। বারবার জলজমা, যশোর রোডের মতো একটা গুরুত্বপূর্ণ রাস্তার খারাপ অবস্থা, রেশনের চাল নিয়ে দুর্নীতি, কাটমানি নেওয়ার অভিযোগ, শিক্ষক নিয়োগের কেলেঙ্কারি আর এলাকায় জমি দখলের মতো ঘটনা। এগুলো শুধু খবরের কাগজের হেডলাইন নয়, এগুলো মানুষের রোজকার জীবনের যন্ত্রণা। আর কাটমানির মতো অভিযোগগুলোকে মানুষ কিন্তু আর বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখে না।
তারা মনে করে এটা একটা সিস্টেমের সমস্যা, একটা পদ্ধতিগত রোগ। আর এই ধারণাটা স্থানীয় প্রশাসনের ওপর থেকে বিশ্বাসটাকে একটু একটু করে শেষ করে দেয়। ব্যাপারটা শুধু টাকার নয়, ব্যাপারটা হলো ভরসার, বিশ্বাসের। বেশ, এবার আমরা এলাকার প্রধান রাজনৈতিক শক্তিগুলোর দিকে তাকাই। আসুন ডেটার ভিত্তিতে একদম নিরপেক্ষভাবে তাদের কার কি শক্তি আর কার কোথায় দুর্বলতা সেটা একটু বিশ্লেষণ করে দেখি। এই স্লাইডে আমরা শাসক দল আর প্রধান বিরোধী দুজনের শক্তি দুর্বলতা পাশাপাশি রেখেছি। একদিকে দেখুন, যিনি এখন বিধায়ক তিনি একজন অভিজ্ঞ নেত্রী, তার দলের সংগঠনও খুব শক্তিশালী। কিন্তু অন্যদিকে ওই যে ফ্লাইওভার ভেঙে পড়ার ঘটনাটা, সেটা নিয়ে মানুষের মনে ক্ষোভ আছে, স্বজন পোষণের অভিযোগ আছে। আবার বিরোধী বিজেপির শক্তি হল তাদের শহরে হিন্দু ভোট ব্যাংক আর আইন শৃঙ্খলা নিয়ে তাদের জোরালো বার্তা। আর তাদের সুযোগ লুকিয়ে আছে শাসক দলের কাজে হতাশ ভোটার, বেকার যুবক আর কিছু দলিত সম্প্রদায়ের মধ্যে। ক্ষমতাসীন দলের কাজের খতিয়ানটা এই চার্টে খুব পরিষ্কার। দেখুন, বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে স্কোরটা বেশ ভালো। কিন্তু রাস্তাঘাট তৈরি বা বন্যা নিয়ন্ত্রণের মতো পরিকাঠামোর ক্ষেত্রে স্কোরটা বেশ কম। আর এ দুটোর মধ্যে একটা ভারসাম্য না থাকার ফলে বিশ্বাস বা ট্রাস্টের স্কোরটা মাঝামাঝি জায়গায় আটকে আছে। আসলে মানুষের কাছে শুধু প্রকল্প পৌঁছলেই তো হবে না, তাদের জীবনের সমস্যার স্থায়ী সমাধানও দরকার। তো এতক্ষণ আমরা সমস্যাগুলো নিয়ে আলোচনা করলাম, এবার একটু সমাধানের দিকে যাওয়া যাক। মানে কোনো নেতা বা দল যদি সত্যি মানুষের মন জিততে চায়, তাহলে তাদের জন্য একটা কার্যকরী পরিকল্পনা বা ব্লুপ্রিন্ট ঠিক কেমন হতে পারে? দেখুন, প্রতিশ্রুতি কখনো ফাঁপা হওয়া উচিত নয়। সেটা হতে হবে একদম নির্দিষ্ট, যা মাপা যায়। যেমন ধরুন, বলা হলো ৫০ কোটি টাকায় ১৮ মাসের মধ্যে রাস্তা ঠিক করা হবে, আর তার ফলে যাতায়াতের সময় ৪০% কমবে। অথবা ৩৫ কোটি টাকায় ১২ মাসের মধ্যে বন্যা নিয়ন্ত্রণ করা হবে। এই ধরনের পরিকল্পনা মানুষের কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য হয়, কারণ এতে শুধু প্রতিশ্রুতির কথা নেই, এতে মানুষের জন্য রিটার্ন অন ইনভেস্টমেন্টের কথাও বলা আছে। মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য একটা কৌশল দরকার। আমরা এটাকে চতুর্মুখী নীতি বলতে পারি। প্রথম ধাপ, ক্ষমতাসীনদের ব্যর্থতাগুলো তুলে ধরা। দ্বিতীয় ধাপ, আইন শৃঙ্খলা আর ধারাবাহিক উন্নয়নের প্রতিশ্রুতি দেয়া। তৃতীয় ধাপ, প্রযুক্তির সাহায্যে শাসনের নতুন নতুন সমাধানের কথা বলা। আর চতুর্থ ধাপ, নারী, বয়স্ক নাগরিক এবং এলাকার সংস্কৃতির সুরক্ষার অঙ্গীকার করা। এই চারটে দিক একসঙ্গে ভোটারদের বিভিন্ন ভাবনার সঙ্গে সংযোগ স্থাপন করে। বড় বড় কৌশল আর মাঠের আসল কাজের মধ্যে একটা যোগসূত্র থাকাটা খুব জরুরি। যেমন, যদি আপনার কৌশল হয় বন্যা নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া, তাহলে তার সাফল্য মাপার উপায় বা কেপিআই হবে কটা নতুন প্রকল্পের ঘোষণা হলো। আবার ঘরে ঘরে প্রচার করাটা একটা কার্যকরী পদক্ষেপ, আর তার কেপিআই হলো রোজ কটা বাড়িতে পৌঁছানো গেল। এই কৌশল আর কাজের মেলবন্ধন না হলে কিন্তু সাফল্য আসা কঠিন। আজকাল ভোটারদের কাছে পৌঁছানোর জন্য হোয়াটসঅ্যাপের মতো ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, ভোটারদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। দেখুন, ভারতের ডেটা সুরক্ষা আইন অনুযায়ী প্রাইভেসি বা গোপনীয়তা এবং কনসেন্ট বা সম্মতি, এই দুটো হলো মূল ভিত্তি। কোনো ব্যক্তির তথ্য ব্যবহার করার আগে তার অনুমতি নেওয়াটা বাধ্যতামূলক। এটা শুধু একটা আইন নয়, এটা একটা নৈতিক দায়িত্বও বটে। এতক্ষণের পুরো বিশ্লেষণটাকে যদি আমরা এক জায়গায় করি, তাহলে একটা মূল সিদ্ধান্তে পৌঁছানো যায়। সামনের যে কোনো নির্বাচনী লড়াই আসলে শুধু ভোট বা আসনের লড়াই নয়, এটা আসলে একটাই জিনিসের ওপর গণভোট, আর সেটা হলো বিশ্বাস। এখানকার আসল সমস্যা হলো বিশ্বাসের অভাব। বাংলায় আমরা যাকে বলি বিশ্বাস। যখন মানুষের প্রতিনিধি আর মানুষের মধ্যে এই বিশ্বাসের বাঁধনটাই আলগা হয়ে যায়, তখন গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। তাই আসল চ্যালেঞ্জটা হলো এই ভেঙে যাওয়া বিশ্বাসকে আবার ফিরিয়ে আনা। তাই আমাদের শেষ প্রশ্নটা হলো, একটা নির্বাচন কি শুধুই ক্ষমতায় আসার লড়াই, নাকি এটা আসলে শাসনের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনার একটা ম্যান্ডেট? উত্তরটা শেষ পর্যন্ত ভোটারদেরই দিতে হবে। আর এই প্রশ্নটা আমাদের সবাইকে গণতন্ত্রের আসল অর্থ নিয়ে নতুন করে ভাবতে শেখায়। যদি আপনি একজন জনমুখী নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করুন, অথবা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।